তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করব, যেটা কোন পার্টে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং সেগুলো কোন পরীক্ষার আপকামিং যে সমস্ত ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি যে জিডি, সেই পরীক্ষাগুলোর উপরে আজকে কোশ্চেন আলোচনা হবে। এবং এটা কত নাম্বার সেট দেখতেই পাচ্ছ, সেট নাম্বার 5। অলরেডি আমাদের 4টে সেট বেরিয়ে গেছে, এটা হলো সেট নাম্বার 5। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো কি রয়েছে এখানে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রথম এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছে। খুব ভালো একটা কোশ্চেন, এবং এটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন যে প্রথম এশিয়ান গেমস কোন শহরে হয়েছে। প্রথমত এশিয়ান গেমস কোন দেশগুলোকে নিয়ে হয়, মনে রাখবে এশিয়ার যে কান্ট্রি বা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে তোমার এই গেমসটা অনুষ্ঠিত হয়। এবং বর্তমানে এই খেলাটাকে কারা পরিচালনা করে? OCA, যার পুরো নামটা কি? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তো OCA এরাই এই খেলাটাকে বর্তমানে পরিচালনা করে। আর এদের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে কুয়েত সিটি, এখানে হলো এদের সদর দপ্তর। আর মনে রাখবে কতগুলো দেশ অংশগ্রহণ করে? মোট 45খানা দেশ তোমার এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। আমাদের এখানে কোশ্চেনটা রয়েছে, এশিয়ান গেমস প্রথম কোন শহরে অনুষ্ঠিত হয়েছে। তো মনে রাখবে প্রথম যদি বলা হয় এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং সালটা কবে? মনে রাখবে 1951 সালে, 1951-এ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। এবং এটাও প্রতি 4 বছর অন্তর করে এই খেলাটা অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস। আর কাদেরকে নিয়ে হয়? এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হয়। আর আমি বললাম কবে থেকে শুরু হয়েছে? 51। তাহলে এবার কোশ্চেন হতে পারে 2026 সালে 2026-এর এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে। মনে রাখবে জাপানের আইচি এবং নাগোয়া, এই দুটি শহরে তোমার 2026-এর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এশিয়ান গেমসের লোগো যেটা রয়েছে। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। ভালো করে দেখো, কোশ্চেনটা একদম রিসেন্টকার কোশ্চেন। বলছে 2026 সালের টি20 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে। তো লাস্ট আমাদের যে টি20 বিশ্বকাপ হয়ে গেল, টি20 বিশ্বকাপ মানে 2026 সালে যে টি20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ, এটা অনুষ্ঠিত হয়ে গেল। প্রথমত এটা কোথায় হয়েছে? এবারে ইন্ডিয়াতে হয়েছে, আর হয়েছে শ্রীলঙ্কাতে হয়েছে। উইনার টিম কারা ছিল? ইন্ডিয়া ছিল উইনার টিম। আর রানার্স টিম কারা ছিল? নিউজিল্যান্ড। এবং ফাইনাল যে ম্যাচটা কোথায় হয়েছে? তাহলে মনে রাখবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এখানে কোশ্চেন হতে পারে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগের নাম কি ছিল, হ্যাঁ না? নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগের নাম কি ছিল? তো মনে রাখবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায়? গুজরাটে অবস্থিত, আহমেদাবাদে। এবং তার আগের নাম কি ছিল? মোতেরা স্টেডিয়াম। এবার কোশ্চেন হতে পারে এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, দেখো রান যদি বলি, প্রথম এক রানের তালিকায় যদি সবার প্রথম কে ছিল, এটা উত্তর আসবে সাহেবজাদা ফারহান, পাকিস্তানে। তেমনি সেকেন্ড পজিশনে ইনি ছিলেন রানের তালিকায়। থার্ড পজিশনে সঞ্জু স্যামসন, আর ফোর্থে হলো ঈশান কিষান। বাট আমাদের এখানে কোশ্চেনটা করেছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে। তাহলে আমাদের কোশ্চেনের উত্তর হবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সঞ্জু স্যামসন। ঠিক আছে, তো মনে রাখবে খুব ভালো করে, সঞ্জু স্যামসন ভারতের একজন উইকেট কিপার, ব্যাটসম্যান। তিনি তোমার এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এবার কোশ্চেন হতে পারে পরবর্তী মানে 2028 সালে টি20 বিশ্বকাপ কোথায় হবে। মনে রাখবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর 2030-এরটা কোথায় হবে? মনে রাখবে ইউকেতে অনুষ্ঠিত হবে। মানে ইউকের মধ্যে আছে
ওয়েলস আছে, ইংল্যান্ড রয়েছে, তারপরে তোমার নর্দার্ন আয়ারল্যান্ড রয়েছে, ঠিক আছে, স্কটল্যান্ড রয়েছে। এই দেশগুলোতে 2030-এ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর 28-এরটা বললে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর 26 তো হয়ে গেল। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো ভালো করে কি রয়েছে। পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপালের নাম কি? প্রথমত আমাদের যিনি আগে রাজ্যপাল ছিলেন আনন্দ বোস, তিনি হঠাৎ করে এই পোস্ট থেকে পদত্যাগ করেন বা রিজাইন দেন। তো তার জায়গায় নতুন যিনি অস্থায়ীভাবে দায়িত্বে এসেছেন রাজ্যপাল, ওনার নামটা কি? আচ্ছা, তার আগে আমি অন্যান্য নামগুলো আগে বলি, তারপরে আমি আমাদের রাজ্যের নামটা বলবো, রাজ্যপালের নাম। তো প্রথমত শিবপ্রতাপ শুক্লা, ইনি কোন রাজ্যে রাজ্যপাল হয়েছে? মনে রাখবে তেলেঙ্গানা, তেলেঙ্গানার নতুন রাজ্যপাল। কি নাম? শিবপ্রতাপ শুক্লা। তারপরে যিশু দেববর্মা, ইনি কোন রাজ্য? মনে রাখবে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে আছেন। তারপরে আছে রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকার, ইনি কোন রাজ্যে? মনে রাখবে ইনি হলেন অ্যাকচুয়ালি কেরালার, ইনি কেরালার রাজ্যপাল, সঙ্গে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে পড়ে থাকলো কে? আর.এন. রবি, ইনি হলেন আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তো সেই আর.এন. রবিকে অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কত তারিখে তিনি দায়িত্ব নিল? 12 মার্চ। মনে রাখবে 12 মার্চে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওকে, বা হয়েছে। তো তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, এরকম আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়, বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো হয়, তো সেই জঙ্গি সংগঠনগুলোর উপরও পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে। মানে তোমাকে একটা কোনো সংগঠনের নাম বলে দেবে, তোমাকে কোশ্চেন করবে এই জঙ্গি সংগঠনটা কোন দেশের একটি সংস্থা, ঠিক আছে। তো আফগানিস্তানে যেমন আছে তালিবান যেমন একটা নাম, তারা এখন সরকার পরিচালনা করছে আফগানিস্তানে, বাট এদেরকে আমরা আগে জঙ্গি সংগঠন হিসাবে কিন্তু বলতাম। তারপরে ফিলিস্তিন আছে, ইসরায়েল আছে, তার মানে আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে হিজবুল্লাহ। তো হিজবুল্লাহ কোথাকার সংগঠন? রিসেন্টলি দেখবে এই এখন যে বর্তমানে ইরান বা ইসরায়েল বা আমেরিকার মধ্যে বা বিশ্বে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে যে লড়াই চলছে, সেখানে কিন্তু এদেরও নাম কিন্তু শোনা যাচ্ছে সংগঠন। তো এটা কোথাকার? মনে রাখবে লেবাননের একটা জঙ্গি সংগঠন, ঠিক আছে। কোন দেশে? লেবানন। আর তালিবান বললে আফগানিস্তান। পরের কোশ্চেনটা দেখো 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? প্রথমত পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমাদের দেশের প্রথম যদি বলি ফার্স্ট, তাহলে মনে রাখবে এটা প্রথম। কি নাম? তারাপুর। কবে তৈরি হয়েছে? 1969। মানে ভারতবর্ষের মধ্যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায়? তারাপুরে তৈরি হয়, মহারাষ্ট্রে। আর এটা প্রথম 69-এ তৈরি হয়। এবার কোশ্চেন হতে পারে ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে যদি বলি সবচেয়ে বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম কি? তাহলে আমরা উত্তর কি বলবো? কুদানকুলাম। মনে রাখবে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটা? কুদানকুলাম। এবং মনে রাখবে এই কুদানকুলাম কোথায় অবস্থিত? এটা বহু পরীক্ষার কোশ্চেন, কুদানকুলামের লোকেশন বা এটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে। তো মনে রাখবে এটা হলো তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। তার মানে দুটো ইনফরমেশন হয়ে গেল। কাইগাঁও আমাদের একটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এবার এখানে কোশ্চেন প্রথম, যেহেতু অলরেডি আমি উত্তরটা বলেছি, তাহলে প্রথম বললে তারাপুরটা হয়েছিল প্রথম। আর মনে রাখবে এই যে তারাপুর যে প্রথম
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা প্রথম কবে তৈরি হয়েছে? 69-এ এটা তৈরি হয়। আর কুদানকুলাম হলো বৃহত্তম। এবার এখানে আমাদের দুটো কোশ্চেন আরো অ্যাড হতে পারে, যে ভারতবর্ষে প্রথম নিউক্লিয়ার টেস্ট কবে হয়েছে, তাই না? ভারতবর্ষে ফার্স্ট অর্থাৎ ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট, এটা আমাদের আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার কোশ্চেন, যে প্রথম নিউক্লিয়ার টেস্টের কোড নেম কি ছিল বা কোড ল্যাঙ্গুয়েজ কি ছিল। তাহলে প্রথমত এটা কবে হয়েছে? 1974 সালে। কোথায় হয়েছিল? রাজস্থানের পোখরানে হয়েছিল প্রথম নিউক্লিয়ার টেস্ট। আর এর কোড নেম কি ছিল? স্মাইলিং বুদ্ধ, এটা ছিল তোমার এর কোড নেম। ঠিক আছে, কোড নেমটা কি ছিল? অপারেশন স্মাইলিং বুদ্ধ। কবে হয়েছিল? 74-এ। আর সেকেন্ড যদি বলা হয়, আচ্ছা উপরে লিখছি, সেকেন্ডটা কবে হয়েছিল? সালটা 1998, জায়গাটা সেম, পোখরানেই হয়েছিল। আর এর কোড নেমটা কি ছিল? মনে রাখবে, অপারেশন শক্তি। খুব ভালো করে মাথায় রেখো, কবে হয়েছে? 1998, অপারেশন শক্তি। এবার আর কি কোশ্চেন হতে পারে? আরেকটা কোশ্চেন হতে পারে, প্রথম যে নিউক্লিয়ার টেস্টটা হয়েছিল 74-এ, এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? মনে রাখবে, ইন্দিরা গান্ধী ছিলেন এই সময় প্রধানমন্ত্রী। আর সেকেন্ড যেটা হয়েছিল 98 সালে, অপারেশন শক্তি, এই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিল? মনে রাখবে, অটল বিহারী বাজপেয়ী। সেই সময় এই নিউক্লিয়ার টেস্টটা হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ডায়ানা এডুলজি কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, ইনি হলেন আমাদের দেশে একজন রিটায়ার বা বলতে পারো অবসর প্রাপ্ত একজন মহিলা ক্রিকেটার। কি নাম? ডায়ানা এডুলজি। নামটা ভালো করে মনে রাখবে। তাহলে ইনি কোন খেলা? মনে রাখবে, ক্রিকেটের সঙ্গে যুক্ত। অর্থাৎ ভারতবর্ষের যে মহিলা ক্রিকেটার, ইনি একজন পুরনো দিনের একজন ক্রিকেটার। পরের কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ, সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? প্রথমত সংবিধান দিবস কত তারিখে পালন হয় আমি বলবো, তার আগে প্রত্যেকটা ডেটের কি কি দিবস পালন হয় সেগুলো আমি বলবো। প্রথমত সংবিধান দিবস কবে পালিত হয়? এখানেও দেখতে পাচ্ছ 26শে নভেম্বর। তার মানে উত্তরটা আমি এখান থেকে বলতে পারি 26শে নভেম্বরে এটা পালিত হয়। এছাড়া বাদবাকি ডেটগুলো সম্বন্ধে বলবো। প্রথমত 7th এপ্রিল। 7th এপ্রিল আমাদের কি দিবস? মনে রাখবে, ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7th এপ্রিল, অর্থাৎ WHO জন্মদিন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের জন্মদিন এই অর্গানাইজেশনের। আর ওই জন্য এই দিনটাকে আমরা পালন করি, ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে সেলিব্রেট করি। আচ্ছা, 26শে নভেম্বর আমাদের কি বললাম, এটার হবে উত্তর। তার আগে আরেকটা ইনফরমেশন বলি, এই 26শে নভেম্বর সংবিধান ডে একদম ঠিক। এছাড়াও এই 26শে নভেম্বর আমরা আরো আরেকটা দিবস পালন করি। সেটা কি দিবস? ন্যাশনাল মিল্ক ডে। মনে রাখবে, ন্যাশনাল মিল্ক ডে। কেন এই দিনটাকে আমরা ন্যাশনাল মিল্ক ডে পালন করি? অ্যাকচুয়ালি 26শে নভেম্বর ন্যাশনাল মিল্ক ডে এবং কনস্টিটিউশন ডে। কেন কনস্টিটিউশন ডে আমরা বলি? কারণ এই দিনে 1949 সালে 26শে নভেম্বর আমাদের দেশে সংবিধান গৃহীত হয়েছিল। ওই জন্য ওই দিনটাকে আমরা বলি সংবিধান দিবস। আর ন্যাশনাল মিল্ক ডে কেন বলি? কারণ এই দিনে আমাদের দেশে, অর্থাৎ হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব, তো সেই শ্বেত বিপ্লবের সঙ্গে কে যুক্ত ছিল? মনে রাখবে, ভার্গিস কুরিয়ান। তো সেই ভার্গিস কুরিয়ানের জন্মদিন হলো এই 26শে নভেম্বর। ওই জন্য এই দিনটাকে আমরা কি বলি? ন্যাশনাল মিল্ক ডে হিসাবেও বলে থাকি। আর পরে রইল 31শে অক্টোবর। তাহলে 31শে অক্টোবর আমাদের কি দিবস? মনে রাখবে, এই 31শে অক্টোবর হলো কার জন্মদিন? একজন বিখ্যাত মানুষের জন্মদিন, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলের জন্মদিন। আর ওই জন্য এই দিনটাকে কি দিবস পালন করি আমরা? ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে। ওকে, কি দিবস? ন্যাশনাল ইউনিটি ডে সেলিব্রেট করা হয়
31শে অক্টোবর। আর 20 আগস্ট এটাও একটা বিশেষ দিন। 20 আগস্টের যে দিনটা, এটাকে আমরা কি পালন করি? মনে রাখবে, এটা হলো রাজীব গান্ধীর জন্মদিন 20 আগস্ট। ওই জন্য এই দিনটাকে আমরা কি দিবস বলি? মনে রাখবে, সদ্ভাবনা দিবস। কি দিবস বললাম? সদ্ভাবনা দিবস। কবে? মনে রাখবে, রাজীব গান্ধীর জন্মদিন, ওই জন্য এই দিনটাকে আমাদের বলা হয় সদ্ভাবনা দিবস। কত তারিখ? 20 আগস্ট। কার জন্মদিন? রাজীব গান্ধীর জন্মদিন। আর 31শে আগস্ট বল্লভভাই প্যাটেলের জন্মদিন, ওই জন্য এই দিনটাকে আমরা কি বলি? ন্যাশনাল ইউনিটি ডে। আর 26শে নভেম্বর আমাদের দুখানা দিবস। আর যদি বলা হয় 7th এপ্রিল হলো ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে আমাদের সেলিব্রেট করা হয়। এবার আসি নেক্সট কোশ্চেনে। পরেরটা দেখো কি বলেছে, পুরুষদের টি20 বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ সবচেয়ে বেশিবার জয়লাভ করেছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমত, পুরুষদের টি20 বিশ্বকাপ এটা কবে স্টার্ট হয়েছে? শুরু হয়েছিল কবে? মনে রাখবে 2007। মানে ছেলেদের টি20 বিশ্বকাপ কবে স্টার্ট হয়েছে? 2007 সালে এটা শুরু হয়। আর মনে রাখবে, এই 2007 থেকে 2026 সাল পর্যন্ত সবচেয়ে বেশিবার কারা জিতেছে? ইন্ডিয়া। কতবার? 3 বার। কোন কোন ইয়ার? মনে রাখবে, 2007 ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি। তারপরে জিতলো 2024, ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা। আর রিসেন্ট জিতলো 2026, এটার ক্যাপ্টেন কে ছিল? সূর্যকুমার যাদব। ঠিক আছে, তো এই 3 বার ভারত জিতেছে, বা বলতে পারো সবচেয়ে বেশিবার টি20 বিশ্বকাপ জিতেছে কোন দেশ? ইন্ডিয়া। আর ইংল্যান্ড জিতেছে 2 বার, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 2 বার, আর অস্ট্রেলিয়া জিতেছে তোমার 1বার। কি খেলা? টি20 বিশ্বকাপ ক্রিকেট। এবার আসি পরেরটায়। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ভারত থেকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের সংখ্যা কত? প্রথমত, ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ, দেখো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হলো যেটা কারা ঘোষণা করে? ইউনেস্কো। মানে এমন কোনো কালচারাল বিষয়, যে কালচারাল বিষয়গুলো বা যে জিনিসগুলো আমরা কখনোই মানে স্পর্শ করতে পারি না, এমন কোনো বিষয়। এবং ভারত থেকে এখনো পর্যন্ত অ্যাট প্রেজেন্ট যদি বলি, টোটাল কতগুলো ইনট্যানজিবল কালচারাল ঘোষণা করা হয়েছে? 16খানা ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের কথা উল্লেখ করেছে। এবার তুমি দেখবে, পশ্চিমবঙ্গ সরকারও বলে যে দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে। তো অ্যাকচুয়ালি দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে মানে কি ধরনের হেরিটেজ? এই ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ। তাহলে আমি একটু জাস্ট লিখছি, মনে রাখবে 14তম ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ কোনটা হয়েছিল? দুর্গাপূজা। কবে? 2021 সালে। যদি বলা হয় 15তমটা কি ছিল? মনে রাখবে গরবা, গুজরাটের গরবা। এটা কবে হয়েছে? 2023 সালে। আর 16 যদি বলা হয় কোনটা? দীপাবলি। ঠিক আছে, দীপাবলি এটা হলো 2025। তাহলে এবার এখান থেকে কোশ্চেন হতে পারে 16তম ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ কোনটা? দীপাবলি। কবে অ্যানাউন্সমেন্ট হয়েছে? 25-এ। কত নাম্বার? 16। আর গরবা হলো 15, 2023-এ। নেক্সট দেখো কি রয়েছে, সম্প্রতি রামসার সাইটে স্বীকৃতি পাওয়া পাটনা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? প্রথমত দেখো, এই মুহূর্তে যদি বলা হয় ভারতবর্ষের টোটাল রামসার সাইট কতগুলো? মনে রাখবে 98খানা। আর এই পাটনা পক্ষী অভয়ারণ্য এটা কততম? 97তম। ঠিক আছে, কেন আমি নামটা দিয়েছি? দেখো নামটা আছে পাটনা, অনেকে আমরা এটা ভাবতেই পারি এটা কোথায় অবস্থিত? বিহারে।
অ্যাকচুয়ালি নয়, এটা পাটনা পক্ষী অভয়ারণ্য। এটা কোথায়? মনে রাখবে উত্তরপ্রদেশ। এটা কোথায়? উত্তরপ্রদেশের। ডিস্ট্রিক্টটার নাম কি? মনে রাখবে এটা ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্ট, ETAH। তো এই ডিস্ট্রিক্টে এটা তোমার অবস্থিত। বাট পাটনা নাম মানে যে বিহারে তা কিন্তু নয়। আর টোটাল রামসার সাইটের সংখ্যা বললাম 98টা। আর এই রামসারটা কি? রামসার একটা জায়গার নাম। কোথায়? ইরানের এটা একটা জায়গার নাম। ঠিক আছে, সেইখানে একটা প্রথম সম্মেলন হয়, সেই সম্মেলনের নাম, জায়গাটার নাম থেকে এটা ঘোষণা করা হয় রামসার সাইট, অর্থাৎ জলাভূমি সংরক্ষণ। এটাই হলো মেন উদ্দেশ্য। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? ওপেক। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ওপেক কেন তৈরি হয়েছিল? তেল উৎপাদনকারী দেশগুলোর এটা একটা সংগঠন। প্রায় সারা বিশ্বের 38% তেল উৎপাদনের এটা একটা গ্রুপ বলা যেতে পারে, বা মোর দেন আরো বেশি হতে পারে। তো এই ওপেক গ্রুপ, ওপেক বলতে একটা গ্রুপ যেখানে তেল উৎপাদনকারী যে দেশগুলো আছে তাদের একটা সংগঠন। প্রথমত এই গ্রুপটা কবে এস্টাবলিশড হয়েছে? মনে রাখবে 1960। ওপেক গ্রুপ কবে তৈরি হয়েছে? 1960। কোথায়? বাগদাদ। কোথায় তৈরি হয়েছিল? বাগদাদ। তো এদের ফাউন্ডিং মেম্বার কারা ছিল? ইরান, ইরাক, সৌদি আরবিয়া, এরকম মোট ইরান, ইরাক, সৌদি আরবিয়া, ভেনিজুয়েলা। তো এই যে দেশগুলোর কথা বলছি, এরকম মোট 5খানা দেশ ছিল এদের ফাউন্ডিং মেম্বার। তো ওপেক গ্রুপের যদি পুরো নামটা বলা হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, অ্যাব্রিভিয়েশন হিসেবে তোমাকে পরীক্ষায় দিতেই পারে। ওপেকের পুরো নামটা কি? ওপেকের পুরো নাম আমি বলবো না, তোমরা অবশ্যই যদি জানো এখানে কমেন্ট করবে ওপেকের পুরো নামটা কি, দেখবো আমি। তা আমি পুরো নামটা বলছি না, খুব গুরুত্বপূর্ণ। বাট এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে এদের সদর দপ্তরটা কোথায়। তো প্রথমে ছিল বাগদাদে, এটা প্রতিষ্ঠা পায়, বাগদাদে এটা তৈরি হয়। পরবর্তীকালে এটার হেডকোয়ার্টার সরে গিয়ে কোথায় হয়েছে? মনে রাখবে ভিয়েনা। তার মানে এই মুহূর্তে যদি বলা হয় ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে ওপেকের হেডকোয়ার্টার। ওকে, আর আমি এখান থেকে বলছি না কিছু। নেক্সট দেখো কিছু কি বলেছে কোশ্চেনটা। নিচের কোন উৎসবে নৌকা বাইচ একটা বিশেষ বৈশিষ্ট্য? খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষার কোশ্চেন এটা। ঠিক আছে, নৌকা বাইচ এটা একটা খেলা, ছবিটা দেখতেই পাচ্ছ, একটা উৎসব উপলক্ষে এই খেলাটা হয়ে থাকে। তো মনে রাখবে এটা কোন উৎসব উপলক্ষে হয়? ওনাম। আর ওনাম উৎসবটা কোন রাজ্যে? কেরালা। কেরালার এটা একটা ফেস্টিভ্যাল। তো সেই ওনাম উৎসব উপলক্ষে কি খেলা হয়? নৌকা বাইচ। এবার আমাদের কোশ্চেন হতে পারে পোঙ্গাল উৎসব উপলক্ষেও একটা খেলা হয়, খেলাটার নামটা কি? মনে রাখবে জাল্লি কাট্টু। জাল্লিকাট্টু, অর্থাৎ ষাঁড়ের যে খেলাটা রয়েছে সেই খেলাটাকে বলা হচ্ছে জাল্লিকাট্টু। আর পোঙ্গাল কোথায় হয়? তামিলনাড়ুতে। তার মানে জাল্লিকাট্টু খেলাটাও কোথায় হয়? মনে রাখবে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়। কোন উৎসব উপলক্ষে হয়? পোঙ্গাল উৎসব। আর রঙ্গালী বিহু, এই বিহু উৎসব কোথায় হয়? আশা করি সবাই জানো, আসামে এটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, বিহু মানে বিহু হলো ডান্স, বিহু হলো মিউজিক, বিহু হলো কিন্তু ফেস্টিভ্যাল, সবকটা বিহু আমরা বলে থাকি। পরের কোশ্চেনটা দেখো, ভারতের নিচের কোন রাজ্যে মধুবনী লোকচিত্রের একটি শৈলী জনপ্রিয়? দেখো মধুবনী একটা ডিস্ট্রিক্টই রয়েছে তোমার বিহারে। তো অ্যাকচুয়ালি মধুবনী একটা আর্ট বা লোকচিত্র, যেটা কিনা ভারতবর্ষের কোন রাজ্যে? বিহার রাজ্যে। ঠিক আছে, আর এই মধুবনী আর্ট খুব ফেমাস, তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর মধুবনী ভারতের প্রতিবেশী দেশ বা বিহারের পাশের দেশ যদি বলা হয় নেপাল, সেখানেও কিন্তু মধুবনী আর্টের চিহ্ন পাওয়া যায়। আচ্ছা, এবার এখান থেকে দেখো 67 জনার একটা ছবি দেওয়া হয়েছে যারা কিনা 2025-এর SSC GD-তে সাকসেস হয়েছে, তাদের একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট, বিগত কয়েক বছরে
ভিশন এডুকেশন থেকে যারা সাকসেস পেয়েছে তাদের সাল অনুযায়ী বা ইয়ার অনুযায়ী কতজন করে সফল হয়েছে তাদের একটা লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রতি বছর যারা এখান থেকে সফল হয়েছে তাদের ছবি এবং কতজন করে সফল হয়েছে তার একটা ছবি। ওকে, এবার আসি আমরা পরের স্লাইডে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখো। তানসেন কার সময়ের একজন মহান সঙ্গীতজ্ঞের দরবারে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ, যার নাম রামতনু পান্ডে। তো ইনি কার সময়কার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন? মনে রাখবে আকবরের আমলে বা আকবরের সময়কার একজন বিখ্যাত গায়ক ছিলেন কে? তানসেন। কোশ্চেন হতে পারে তানসেন কোন ঘরানার সঙ্গে যুক্ত? ঠিক আছে, তানসেন কোন ঘরানার সঙ্গে যুক্ত? মনে রাখবে গোয়ালিয়র ঘরানা, গোয়ালিয়র ঘরানা। ঠিক আছে, গোয়ালিয়র ঘরানা। তানসেন কোন ঘরানার সঙ্গে যুক্ত? গোয়ালিয়র ঘরানা। কি জিনিস? ঘরানা হলো তিন রকমের, মিউজিকের হয়, ডান্সের হয়, ইনস্ট্রুমেন্টের হয়। তো এগুলোর অরিজিন অর্থাৎ যেখান থেকে এটা শুরুয়াতটা হয় সেটাকে এখান থেকে ওই নামে এগুলো আমরা বলে থাকি। তো তানসেন কোথাকার বাসিন্দা ছিল? গোয়ালিয়র। তো সেই ঘরানার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন? দেখো, মরণোত্তর ভারতরত্ন মানে মৃত্যুর পরে যখন কোনো পুরস্কার দেয়া হয় সেই পুরস্কারটাকে আমরা বলি মরণোত্তর পুরস্কার। আর এটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, যেটা মৃত্যুর পরে প্রথম কোন ব্যক্তি পেয়েছে? বিখ্যাত মানুষ, যে মানুষটি একটি স্লোগান দিয়েছিল জয় জওয়ান জয় কিষান, এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি 1966-তে মারা যান। কি নাম? লাল বাহাদুর শাস্ত্রী। তো তিনি প্রথম ভারতীয় হিসাবে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে। কবে? 1966-তে। আর ভারতরত্ন কবে চালু হয়েছে? 1954 সালে ভারতরত্ন পুরস্কার চালু হয়। আর লাল বাহাদুর শাস্ত্রী কি স্লোগান দিয়েছিল? বললাম জয় জওয়ান জয় কিষান। এবং পরবর্তীকালে এই জয় জওয়ান জয় কিষানের সঙ্গে আরেকজন প্রধানমন্ত্রী আরেকটি কথা যুক্ত করেছে, সেটা হলো জয় বিজ্ঞান। সেটা কে বলেছেন? মনে রাখবে অটল বিহারী বাজপেয়ী। তাহলে জয় বিজ্ঞান শব্দটা কে জুড়েছে? অটল বিহারী বাজপেয়ী। তো ভারতে প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পেয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী। কারণ প্রথম মহিলা ভারতরত্ন কে পেয়েছে? আমাদের কোশ্চেন হতে পারে ইন্দিরা গান্ধী 71-এ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। আর তার ছবিটাও দিয়েছো বা ছবিটা দেখতে পাচ্ছ পুরস্কারে, ভারতরত্ন পুরস্কারের যে পিকচার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, খুব ইজি কোশ্চেন। ভারতের বর্তমান জাতীয় পতাকা কে ডিজাইন করেছেন? অর্থাৎ আমাদের দেশের জাতীয় পতাকার ছবি তুমি দেখতেই পাচ্ছ, তো সেটা ডিজাইনটা কে করেছেন? মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি কোথাকার ব্যক্তি? অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন। এবার একটা কোশ্চেন হতে পারে পতাকা কবে গৃহীত হয়েছিল? আমাদের দেশে এই পতাকার ডিজাইনটা কবে গ্রহণ করা হয়েছিল? তো মনে রাখবে 1947 সালের 22শে জুলাই। কবে? 1947-এর 22শে জুলাই এই পতাকাটি নকশা আমাদের গৃহীত হয়। আর এটাকে ডমিনিয়ন অফ ইন্ডিয়ার পতাকা হিসাবে কবে গ্রহণ করা হয়েছিল? মনে রাখবে 1947 সালের 15ই আগস্ট ডমিনিয়ন অফ ইন্ডিয়ার পতাকা হিসাবে গৃহীত হয়। আর 1950-এর 26শে জানুয়ারি এটা রিপাবলিক অফ ইন্ডিয়ার পতাকা হিসাবে গ্রহণ করা হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, বুকার পুরস্কার কোন বিষয়ের উপর প্রদান করা হয়? প্রথমত বুকার পুরস্কার এটা কোন বিষয়? সাহিত্যের জন্য এটা দেয়া হয়। কবে স্টার্ট হয়েছে? 1969-এ এটা স্টার্ট হয়। কোথা থেকে দেয়া হয়? লন্ডন থেকে এই প্রাইজটা দেয়া হয়। এবং প্রথম ভারতীয় কে পেয়েছেন? 1997 সালে। কে পেয়েছে? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কোন বইটার জন্য? বইটার নাম মনে রাখবে দ্য গড অফ স্মল থিংস। আরেকবার বলছি, কবে চালু হয়েছে? 69। কোথা থেকে দেওয়া হয়? লন্ডন থেকে। প্রথম ভারতীয় কে পেয়েছে? অরুন্ধতী রয় 1997 সালে। আর কোন বইটির জন্য? বইটির নাম মনে রাখবে দ্য গড অফ স্মল থিংস। বইটির জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। কি পুরস্কার? বুকার প্রাইজ। মানে সাহিত্যে একটা বড় পুরস্কার, এটা আমরা বলতে পারি।
দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথমত ধিং এক্সপ্রেস কাকে বলি আমরা? হিমা দাস। এবার কোশ্চেন হতে পারে পিটি উষাকে আমাদের কি বলা হয়? এগুলো হলো ছদ্মনাম। পিটি উষাকে যেমন বলা হয় পাওলি এক্সপ্রেস, এছাড়া ওনাকে বলা হয় গোল্ডেন গার্ল। এগুলো অনেকে আমরা এই নামে বলি, গোল্ডেন গার্ল। ঠিক আছে, এছাড়াও ওনাকে আরেকটা বলা হয় উড়ান পরিও বলা হয়। কাকে? পিটি উষা। এবং পিটি উষা বর্তমানে কি পোস্টে রয়েছে? মনে রাখবে ভারতের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, তো সেই অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইনি হলেন বর্তমান সভাপতি। কে? পিটি উষা। আর তাকে কি কি নামে বলা হয়, পেন নেমগুলো এগুলো বললাম। ঠিক আছে, আর সেইভাবে দ্যুতি চাঁদ বা অঞ্জুবাবি জর্জ এদের এরকম কিন্তু পেন নেম নেই বা ছদ্মনাম। তবুও আমরা দ্যুতি চাঁদকে বলি দ্রুততম একজন মহিলা হিসাবে এটাকে বলা হয়। আর অঞ্জুবাবি জর্জ কোন খেলা? মনে রাখবে লং জাম্পের সঙ্গে যুক্ত। তাহলে আমাদের এখানকার কোশ্চেনের উত্তর কি হবে? হিমা দাস, যিনি থিং এক্সপ্রেস নামে পরিচিত। তেমনি আমাদের দিতে পারে চাকদা এক্সপ্রেস, কাকে বলা হয়? ঝুলন গোস্বামীকে বলা হয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কাকে বলা হয়? রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে রাখবে কাকে বলে? শোয়েব আক্তারকে বলা হয়, পাকিস্তানের একজন ফাস্ট বোলার ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, গদ্যের জনক কাকে বলা হয়? গদ্যের জনক কাকে বলা হয়? তো দেখো গদ্যের জনক বলা হয়, মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়ে থাকে গদ্যের জনক। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ছদ্মনাম বলা হয় কি হবে? ভানু সিংহ। তেমনি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম যদি বলি আমরা কি হবে? নীল লোহিত। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ, বাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা কি? এটা একটা উপাধি, গদ্যের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, বলছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? বহু পরীক্ষায় এসেছে এই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমত এই কোশ্চেনের উত্তর হবে এটা, অভিনব বিন্দ্রা। কবে পেয়েছে? 2008 সালে। কোথাকার অলিম্পিকে? বেজিং অলিম্পিকে তিনি গোল্ডটা পেয়েছেন। আর ইনি কোন খেলা? শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। এবার বাকি যে নামগুলো আছে সেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন হতে পারে, যেমন নীরাজ চোপড়া। নীরাজ চোপড়াকে দিয়ে আমাদের কি কোশ্চেন হতে পারে? একটা হতে পারে ইনি কোন খেলা? জ্যাভলিনের সঙ্গে যুক্ত, জ্যাভলিন। আর হতে পারে নীরাজ চোপড়া হলো প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় যিনি পরপর দুটি অলিম্পিকে দুটি মেডেল পেয়েছে। যেমন 2020 যে অলিম্পিকটা 21-এ হয়েছিল কোভিডের জন্য, এই অলিম্পিকে ইনি গোল্ড পেয়েছিল। আর 2024 সালে প্যারিসে অলিম্পিকটা হয়েছিল, সেখানে উনি কি মেডেল পেয়েছে? সিলভার মেডেল। এটা একটা কোশ্চেন হতে পারে। আর হতে পারে পিভি সিন্ধুকে দিয়ে। পিভি সিন্ধু হলো ভারতবর্ষের প্রথম কোনো খেলোয়াড় যিনি পরপর দুটি অলিম্পিক গেমসে, প্রথম খেলোয়াড় মিনিং ভারতের প্রথম এবং মেয়েদের মধ্যেও প্রথম, যিনি পরপর দুটো অলিম্পিক গেমসে দুটি মেডেল পেয়েছে, পিভি সিন্ধু। যেমন 2016-তে রিও অলিম্পিকে তিনি সিলভার পেয়েছে। আর 2020 যেটা 21-এ হয়েছিল টোকিও শহরে, সেই অলিম্পিকে উনি কি পেয়েছে? ব্রোঞ্জ পেয়েছে। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর লিয়েন্ডার পেজ কি পেয়েছে? বা লিয়েন্ডার পেজ কোন খেলা? মনে রাখবে লন টেনিসের সঙ্গে যুক্ত, এবং ইনি ভারতবর্ষের একজন ফেমাস লন টেনিস প্লেয়ার, এবং তিনি বহু মিক্সড ডাবলস কিন্তু জিতেছে। কে? এই লিয়েন্ডার পেজ। কোন খেলা বললাম? লন টেনিস। ঠিক আছে, আর এই কোশ্চেনটা খুব ভালো করে মাথায় রেখো, অভিনব বিন্দ্রা। তাহলে প্রথম গোল্ড পেয়েছে। যেমন প্রথম সিলভার কে পেয়েছে? রাজ্যবর্ধন সিং রাঠোর। যেমন প্রথম ব্রোঞ্জ কে পেয়েছে? যদি বলা হয় প্রথম ব্রোঞ্জ মানে আজ থেকে বহু বছর আগে 1952 সালে হেলসিনকি অলিম্পিকে পেয়েছিল কেডি যাদব। প্রথম ব্রোঞ্জ, তাহলে প্রথম সিলভার আর প্রথম গোল্ড অলিম্পিক গেমসে। যেমন মেয়েদের মধ্যে অলিম্পিক গেমসে প্রথম মেডেল কে পেয়েছে? 2000 সালে সিডনি অলিম্পিকে কর্ণা মালেশ্বরী ব্রোঞ্জ পেয়েছিলেন। আর তোমার সিলভার মেডেল পেয়েছে
পিভি সিন্ধু। কবে? 2016 রিও অলিম্পিকে। তো মেয়েদের মধ্যে এখনো পর্যন্ত গোল্ড কেউ পায়নি, পেলে সেটা আমাদের ইতিহাস হবে, সেটাও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম পরপর 1 2 3 4 5, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোশ্চেন সম্পর্কে বা কোনো ইনফরমেশন জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।